আমার একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2023 সালে একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য বাংলা বিষয়ের উপরে আমার নিজের তৈরি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে বলছি। তোমরা এগুলো নোট ডাউন করে নেবে। আশা করা যায় এই প্রশ্নগুলো যদি তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে রেডি করে যাও, তাহলে ভালো পরীক্ষাতে লিখতে পারবে। তো সেই প্রশ্নগুলো আমি এক এক করে বলছি, তোমরা সেগুলো লিখে নাও যাতে তোমাদের সুবিধা হয়। আমরা আমাদের যে প্রশ্নপত্রটা পর্ষদ থেকে দেবে, তার 3 নম্বর দাগ থেকে শুরু হবে 5 নম্বরের প্রশ্ন। লং প্রশ্ন লেখা শুরু হবে 3 নম্বর দাগ থেকে। এই 3 নম্বর দাগ মানে তোমাদের যে 3টে গল্প রয়েছে, সেই 3টে গল্পর উপর থেকে 2টো প্রশ্ন দেওয়া হবে, আর 2টো প্রশ্নের মধ্য থেকে তোমাদেরকে একটি প্রশ্ন লিখতে হবে। তো আমি বলবো তোমরা এই বছরের জন্য সতীনাথ ভাদুড়ির লেখা ডাকাতের মা এই গল্পটার উপরে এখান থেকে একটু বেশি জোর দিয়ে যাবে, একটু ভালো করে দেখে যাবে ডাকাতের মা গল্প থেকে। তো সেই হিসেব অনুসারে আমি ডাকাতের মা গল্প থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে রাখছি। তোমরা এগুলো খাতায় লিখে একটু প্র্যাকটিস করে তারপর পরীক্ষা হলে যাবে। যেমন ধরো, 1 নম্বর প্রশ্ন আমি এখান থেকে বলছি, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। কোন ব্যাপারটার কথা বলা হয়েছে এবং সে ব্যাপারটা বুঝতে পেরেছিল তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন যেটা আসছে, ছেলের নামে কলঙ্ক এনেছে। ছেলের নামে কে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে ডাকাতের মায়ের চরিত্র বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন হিসাবে যেটি তোমরা দেখে যাবে সেটি হলো, সে তো মরদের কাজ গর্বের জিনিস। কোন কাজকে মরদের কাজ বলা হয়েছে এবং বক্তা সেই কাজের প্রতি গর্ব অনুভব করেছে কেন, নিজের ভাষাতে লেখো। 4 নম্বর দাগে যখন তোমরা যাবে, সেখানে তোমাদের 2টো প্রবন্ধ রয়েছে। 2টো প্রবন্ধ থেকেই প্রশ্ন থাকবে এবং তোমাদেরকে একটির উত্তর লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো, এবছরের জন্য তোমরা সুয়েজ খালে হাঙর শিকার, স্বামী বিবেকানন্দের লেখা সুয়েজ খালে হাঙর শিকার এই প্রবন্ধটাকে একটু ভালো করে দেখে যাবে। এখান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা খুব বেশি, আমি সেগুলো তোমাদের সামনে বলছি। হে ভারতের শ্রমজীবী। ভারতের শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের যে মত সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধে প্রকাশ হয়েছে, তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর প্রশ্ন করবে, যা টোপ খুলে গেল। হাঙর শিকার প্রবন্ধে টোপ কি কাজে ব্যবহার হয়েছিল এবং সেটা খুলে যাওয়ার ফলে কি ঘটনা ঘটল, তা স্বামী বিবেকানন্দের লেখা সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধ ও অনুসারে লেখো। 3 নম্বর, মানব জাতির বর্তমান উন্নতির যে অবস্থা, তা যে কাজগুলো প্রাচীন কাল থেকে করে আসছে, তার জন্যে বোধ হয় ভারতের বাণিজ্য প্রধান। স্বামী বিবেকানন্দ ভারতের বাণিজ্য সম্পর্কে সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধে যে দিকগুলো উল্লেখ করেছেন, সে দিকগুলো নিজের ভাষাতে লেখো। 4 নম্বর প্রশ্ন এখান থেকে তোমরা দেখে যাবে, সেটি হলো যে জাহাজের পেছনে বড় বড় হাঙর ভেসে বেড়াচ্ছে। হাঙর ভেসে বেড়ানোর কাহিনী নিজের ভাষায় বর্ণনা করো। আর একটি প্রশ্ন এখান থেকে একটু গুরুত্বপূর্ণ, তাই এখান থেকে প্রশ্নের সংখ্যাটা একটু বেড়ে গেল। প্লেগ রোগের সম্ভাবনা লেখক সহ অন্যান্য সহযাত্রীদের কিভাবে
সমস্যার সম্মুখীন পড়তে হয়েছিল সে সম্বন্ধে নিজের ভাষাতে একটি ব্যাখ্যা করে দেখাও। 5 নম্বর দাগে যখন তোমরা যাবে তখন দেখবে যেখানে 4টি প্রশ্ন থাকবে এবং 4টি প্রশ্ন থেকে তোমাদের কি করতে হবে, 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ এখানে তোমাদের যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলোর থেকে 4টি প্রশ্ন থাকবে এবং এই 4টি প্রশ্নের মধ্য থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো সেই 2টি প্রশ্ন উত্তর লেখার ক্ষেত্রে আমি 2টো কবিতার কথা বলবো, যে 2টো কবিতা থেকে তুমি যদি দেখে যাও অবশ্যই তুমি এখান থেকে প্রশ্ন পাবে এবং লিখতেও পারবে। যেমন আমি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি। নুন কবিতাটা তোমরা দেখে যাবে। তার 1 নম্বর প্রশ্ন হিসাবে বলছি, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। নিম্নবিত্ত সমাজের যে চিত্র জয় গোস্বামী নুন কবিতাতে এঁকেছে তার বর্ণনা দাও। 2 নম্বরে, আমরা তো সামান্য লোক। কবি কাদের সামান্য লোকের কথা বলেছেন? এই সামান্য লোক তাদের কিভাবে ব্যাখ্যা কবিতার মধ্যে এসেছে তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, মাঝে মাঝে চলে না দিন। কাদের দিন মাঝে মাঝে চলে না? তাদের অবস্থা এমন কেন তার বর্ণনা দাও। 4 নম্বরে, আমি তার মাথায় চড়ি। মাথায় কে কার কি কারণে চড়ে? মাথায় চড়ার কারণ নুন কবিতায় জয় গোস্বামী কিভাবে ব্যাখ্যা করেছেন তার বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর কবিতা এখান থেকে যেটা তোমরা দেখবে সেটি হচ্ছে লালন ফকিরের লেখা বাড়ির কাছে আরশিনগর এই কবিতাটি। তবু তো লক্ষ যোজন ফাঁক, 1 নম্বর প্রশ্ন হিসেবে তোমরা এটা দেখে নেবে। তবু তো লক্ষ যোজন ফাঁক রে, কার মধ্যে এই লক্ষ যোজন ফাঁক দেখা গেছে? আর এই লক্ষ যোজন ফাঁক কিভাবে ফাঁকটা দূরীভূত হবে না ফাঁকটা থেকে যাবে তার বর্ণনা দাও। 2 নম্বর প্রশ্ন, আমি বাঞ্ছা করি দেখব তারে। তাকে দেখতে চেয়েছেন কেন? দেখার ফল কি হবে বর্ণনা করো। 3 নম্বরে, আমার জমযাতনা যেত দূরে। জমযাতনা কি, তা কিভাবে দূর হবে তা কবিতা অবলম্বনে লেখো। বলবো কি সেই পড়শির কথা। পড়শিকে, পড়শির কি কি স্বরূপ কবিতাতে বর্ণনা হয়েছে তা নিজের ভাষায় লেখো। এরপরে 6 নম্বর দাগে যখন তোমরা যাবে সেই 6 নম্বর দাগে দেখবে 2টো প্রশ্ন থাকবে তোমাদের এবং এই 2টো প্রশ্ন থেকে তোমাদের কি করতে হবে না একটি তোমাদের লিখতে হবে। আমি এখানে বলবো তোমাদের কে যে 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 প্রশ্নটা তোমরা লিখবে তা হলো শিক্ষার সার্কাস, আয়াপ্পা পানিকরের লেখা শিক্ষা সার্কাস কবিতা থেকে প্রশ্নটা লিখবে। তো সেই শিক্ষা সার্কাস কবিতার আমি কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে বলছি। যে 1 নম্বর প্রশ্ন, সব শিক্ষা একটি সার্কাস। শিক্ষা সার্কাস কবিতা অবলম্বনে শিক্ষাকে সার্কাসের সঙ্গে তুলনা করা হয়েছে কেন তার বর্ণনা দাও। জ্ঞান কোথায় গেল? জ্ঞান যেখানে গেছে সেটি ধোঁকা। তো এই জ্ঞান কোথায় গেল? জ্ঞানকে ধোঁকা বলা হয়েছে কেন বর্ণনা দাও। 3 নম্বরে, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আলোচ্য কবিতাতে যেভাবে শ্রেণীর বর্ণনা করা হয়েছে সেই শ্রেণীর বর্ণনাগুলোর ব্যাখ্যা দাও। এবং 4 নম্বর প্রশ্ন হিসেবে দেখবে শিক্ষার সার্কাস কবিতার নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। 7 দাগে যখন যাবে তোমরা 7 দাগে পড়বে তোমাদের গুরু নাটক থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গুরু নাটক থেকে। এখানে সর্বোচ্চ 4টি প্রশ্ন দেওয়া থাকবে এবং এই 4টি প্রশ্ন থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর অবশ্যই লিখতে হবে। তার 1 নম্বর প্রশ্ন যেটি আমি তোমাদের বলবো, অচলায়তনে তাকে কোথাও ধরবে না। বক্তাকে তাকে অচলায়তনে ধরবে না কেন ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, আয়তনের কারা সব লড়াই করতে এসেছে। আয়তনে এদের লড়াই করতে আসার কারণ কি ব্যাখ্যা করো। একটু উৎপাত হলেই যেন বাঁচি। কিসের উৎপাত এবং বক্তা কিভাবে বেঁচে যাবে। 4 নম্বর প্রশ্ন, আমি তার কান্না বুকে করে নিয়ে এসেছি।
বক্তাকে বক্তা কিভাবে কান্না বুকের মধ্যে করে নিয়ে এসেছে তার ব্যাখ্যা দাও। 5 নম্বর, মহাপঞ্চকের সঙ্গে অদিন পুণ্যের যে বিরোধ, এই বিরোধ কি কারণে বেঁধেছিল এবং বিরোধের ফল কি হয়েছিল তা ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, অন্ধ ও গোঁড়ামির বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর সোচ্চার হয়েছেন তার একটি প্রতিবাদী ঝলক আমরা দেখি গুরু নাটকে। সেই অন্ধ কুসংস্কারের বিরোধিতায় রবীন্দ্রনাথের মনোভাব ব্যক্ত করো। 7 নম্বর প্রশ্ন হিসাবে তোমরা দেখবে, আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছায় না, এমন বক্তব্যের কারণ কি। 8 নম্বরে, পাপের এতটুকু গন্ধ পেলে যেন মাছির মতো ছোটে, উক্তিটির মর্মার্থ বিশ্লেষণ করো। আর 9 নম্বর হিসাবে, আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমাকে প্রণত করব, এ কথা বলেছে কেন তা ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিতে হবে, এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর দাগের ক্ষেত্রে যখন তুমি যাবে তখন তোমরা দেখবে যে একই রকমই 4টে প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি এখান থেকে যে 4টি প্রশ্ন খুব বেশি, 4 থেকে যে 5টি প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেগুলো আমি তোমাদের সামনে রাখছি, তোমরা এক এক করে এগুলো খাতাতে লিখে নেবে। বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি এবং এর সাহিত্য মূল্য আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বরে, বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি, এটি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন, এর সাহিত্য মূল্য বিচার করো। 4 নম্বর প্রশ্ন, ছড়ার বৈশিষ্ট্য আলোচনা করো, যে কোনো 2 ধরনের ছড়ার উদাহরণ দাও। 5 নম্বরে, প্রবাদ প্রবচন বলতে কি বোঝো, অন্তত 4টি প্রবাদ প্রবচনের উদাহরণ দাও। 9 নম্বর দাগে যখন তোমরা যাবে তখন সেখানে 3টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, আর তোমাদের এই 3টি প্রশ্নের মধ্য থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই 3টি প্রশ্নের মধ্যে যেগুলো আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেগুলো আমি তোমাদের সামনে রাখছি, তোমরা এগুলো খাতায় লিখে নেবে। 1 নম্বর প্রশ্ন, অবর্গীভূত ভাষা কাকে বলে, পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ভারত 4 ভাষা বংশের দেশ, এই 4 ভাষা বংশের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির বিবর্তনের পর্যায়গুলি সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন, খরষ্টি লিপি সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। আশা করি 2023 সালে তোমরা যারা উচ্চ একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষা দিতে যাবে, তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে যাও তাহলে আশা করা যায় তোমরা ভালো পরীক্ষায় ফল করতে পারবে।